জ্ঞানচক্ষু কথার অর্থ হলো অন্তর্দৃষ্টি বা বোধোদয়। তুমি শুনে বলবে, স্যার এই অন্তর্দৃষ্টি বা বোধোদয় জিনিসটা কি? তাই তো আমি জানি না। এটা আমি বুঝিয়ে বলবো। আজ আমরা পড়তে চলেছি দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর প্রথম গল্প, নাম জ্ঞানচক্ষু। লিখেছেন আশাপূর্ণা দেবী। এই গল্পটা আমি একদম লাইন ধরে ধরে প্রতিটা শব্দের অর্থ সহ আজ আমি তোমাদের পড়াবো, এবং আমার চ্যালেঞ্জ থাকবে আজকের এই ক্লাস করবার পর এই গল্পটা তোমার কাছে জলের মতো সহজ তো হবেই, এই গল্পটা তুমি তোমার অন্যান্য বন্ধুদেরও ভালোভাবে বুঝিয়ে পড়াতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ। তোমার অনেক বন্ধুকে তুমি এটা বলতে শুনবে যে আমি ওকে খুব ভালোবাসতাম, এখন আমার চোখ খুলে গেছে, ও একদম ভালো নয়। এই যে যে চোখ খুলে যাওয়া, এটাই হলো বোধোদয়, এটাই হলো অন্তর্দৃষ্টি লাভ, এটাই হলো জ্ঞানচক্ষু খুলে যাওয়া। তার মানে সহজভাবে বলতে গেলে পুরনো ভুল ধারণা ভেঙে গিয়ে নতুন চেতনা লাভই হলো জ্ঞানচক্ষু খোলা বা জ্ঞানচক্ষুর উন্মোচন। আমি বিষয়টা বোঝাতে পেরেছি তো? বেশ, এইবার আমরা জেনে নেব আমাদের আজকের আলোচ্য গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কুমকুম গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একটা জায়গায় তোমরা অনেকে ভুল করো, তোমরা বলো স্যার গল্পটা কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছে। মনে রাখবে, কবিতা নেওয়া হয় কাব্যগ্রন্থ থেকে, গল্পের ক্ষেত্রে সেটা গল্প সংকলন হতে পারে বা গল্প গ্রন্থ হতে পারে, এই রকম। তাহলে আমাদের জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থের নাম হলো কুমকুম গল্প সংকলন। এটা পরিষ্কার। গল্পে আমরা কি দেখব? আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র বা মেইন ক্যারেক্টার হলো তপন নামে একটা বাচ্চা ছেলে। লেখিকা সরাসরি গল্পে না বললেও আমরা কিন্তু বুঝতে পারি তপনের বয়স ওই 12-13, সে 7-8 এরকম ক্লাসে পড়ে। সেই ছেলেটি কি করেছে এবার বলি, গল্পটায় কি হবে। ছেলেটা মামা বাড়িতে এসেছে, মাসির বিয়ে হলো ধুমধাম করে। তপন জানতে পারলো তপনের মাসির সঙ্গে যে ভদ্রলোকের বিয়ে হয়েছে অর্থাৎ তার মেশো, সে একজন খ্যাতনামা লেখক, একজন নামী লেখক। এ শুনে তপন তো পুরো বিস্মিত। আরে বলে কি, আমার মেশো একজন লেখক! সে গিয়ে দেখছে তার বাবা কাকা মামারা যেমন সিগারেট খায়, দাড়ি কামায়, ঘুমোয়, লেখক মেশো ঠিক তেমনই। এতদিন তপন ভাবতো লেখকরা বুঝি একটু অন্য রকমের কিছু হয়, কিন্তু সে দেখলো না, লেখকরা তো আর 5টা সাধারণ মানুষের মতনই মানুষ। এবার তপন উৎসাহিত হয়ে মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজে একটা গল্প লিখে ফেললো। গল্পটা মেশো পড়ে বলল দারুণ হয়েছে, আমি একটু কারেকশন করে একটুখানি ঠিকঠাক করে এটাকে পত্রিকায় ছাপিয়ে দেব। তারপর দীর্ঘদিন কেটে যাচ্ছে, তপনের মেশোর কোনো খোঁজ নেই। তপন মনে মনে ভাবলো দূর, আমার গল্প আর ছাপা হবে না। এমন সময় মাসি আর মেশো তপনদের বাড়িতে বেড়াতে এলো, হাতে একটা পত্রিকা। সেই পত্রিকাতে তপনের গল্পও ছাপা হলো, কিন্তু এতে তপন মোটেই খুশি হতে পারল না। কেন? তপন তো চেয়েছিল তার গল্প ছাপা হোক, কিন্তু গল্প ছাপা হলে সে কেন দুঃখ পেল? সেটাই জানবো আজকের এই গল্পটি পড়ে। তোমাদের একটা অনুরোধ, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। অসুখী একজন, হারিয়ে যাওয়া কালি কলম, আফ্রিকা, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমরা ঠিক আজকের মতো করেই আগামীতে পড়াবো। তাহলে চলো চলে যাচ্ছি সরাসরি গল্পে। জ্ঞানচক্ষু গল্প লিখেছেন আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল মানে কি? তোমরা দেখবে এরকম ছোট ছোট গোল গোল কাঁচের গুলি পাওয়া যায়, যেগুলো বাচ্চারা খেলে, ওইগুলোকে বলে মার্বেল। তো তপনের চোখ মার্বেল হয়ে যাওয়া মানে কি? তপন বিস্মিত, বিস্ময়ে তপনের চোখগুলো গুলির মতো গোল গোল হয়ে গেছে। কেন বিস্মিত? চলো একটু পড়ে দেখা যাক। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপাটা করে। দেদার মানে বিস্তর বা প্রচুর, ঘটাপাটা মানে ধুমধাম করে। সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেশোর। তপন যখন শুনতে পেল সম্প্রতি তার ছোট মাসির সঙ্গে যে ভদ্রলোকের বিয়ে হয়েছে, অর্থাৎ তার নতুন মেসোমশাই বা ছোট মেসোমশাই, তিনি একজন খ্যাতনামা লেখক। শুধু লেখক নন, তার লেখা একাধিক বই অলরেডি প্রকাশিত,
এই কথা শোনার সঙ্গে সঙ্গে তপনের চোখ বিস্ময়ে মার্বেলের মতন, গুলির মতো হয়ে গেল। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। এই জায়গা থেকে অনেক স্কুলে প্রশ্ন করে এরকম, দেখা যায় তাই জানতো না, কে কি জানতো না? মানে তপন কোনোদিন ভাবতে পারেনি একজন জলজ্যান্ত লেখককে সে এতটা কাছ থেকে দেখতে পাবে। একজন লেখককে যে এত কাছ থেকে দেখা যেতে পারে এটা তপন কখনো জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এটাও আন্ডারলাইন করো। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? আচ্ছা, লেখকরা আমার বাবা কাকা মামার মতন অর্ডিনারি পার্সন, সাধারণ মানুষ, এই বিষয়টা নিয়ে তপনের সন্দেহ ছিল। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। একটু আগে আমি জ্ঞানচক্ষু মানে বলেছি, তার মানে নতুন মেশোকে দেখে তপনের বোধোদয় হলো, তার প্রকৃত জ্ঞান লাভ হলো, তপনের ভুল ধারণা ভেঙে গেল। কোন ধারণাটা সে এতদিন পোষণ করতো, তার মনে কোন ধারণা ছিল যে লেখকরা অন্য ধরনের কিছু, কিন্তু যখন দেখলো তার লেখক মেসোমশাই বাবা কাকা মামার মতো সাধারণ মানুষ, তখন তার জ্ঞানচক্ষু খুলে গেল। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ, মানে একেবারে সাধারণ মানুষ। সেই ওদের মতোই, মানে ওর বাবা কাকা মামাদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেকটা তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমোনোর সময় ঘুমোন। বলছে একদম সেম টু সেম ওর বাবা কাকারা যেমন দাড়ি কামায়, ঘুমোয়, স্নান করে, খেতে বসে বলে আরে এত খেতে পারবো না, তোলো তোলো খানিকটা খাবার, সেই সব কিছুই লেখক মেশো করেন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন। মানে ওর ছোট মামারা যেমন খবরের কাগজের নানা বিষয় নিয়ে গল্প করত, তর্ক করতেন। যেমন দেখো, তোমরা দেখবে বাড়িতে কেউ বলছে এই পার্টি ভালো, কেউ বলবে না না ওরা খারাপ, এরকম তর্ক হয় পেপারের বিষয় নিয়ে। আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে। অর্থাৎ ওর মেশো ওই রকম পেপার নিয়ে, পেপারের ঘটনা নিয়ে একটু আলাপ আলোচনা করেন, তর্ক বিতর্ক করেন, শেষে দূর এ দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে কিংবা ঘুরতে সেজে গুজে বেরিয়ে পড়েন। এই প্রশ্নটা কিন্তু দেয় যে আরে বাস এত কখনো খাওয়া যায় বক্তাকে, কিংবা এ দেশের কিছু হবে না বক্তব্যটি কার? তপনের ছোট মেশো বা নতুন মেশোর? এইবার মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। কার বিয়ে? ছোট মাসির বিয়ে। আর স্কুলে ছুটি আছে বলে রয়ে গেছে। মানে তপনের মাসির বিয়ের পর স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। তপন ভাবলো ঠিক আছে কয়েকটা দিন থেকে যাই মামা বাড়ি। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তোমরা দেখবে বিয়ের যেদিন বিয়ে হয় সেই দিন রাতেই বা পরদিন ভোর নাগাদ সাধারণত যে বর সে বউকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। কিছুদিন পরে আবার অষ্টমঙ্গলায় মেয়েটি তার নিজের বাড়িতে ফিরে আসে। তো এখানেও তাই হয়েছে, তপনের মাসিকে বিয়ে করে মেসোমশাই নিজের বাড়ি নিয়ে গেছেন, তারপর মেসোমশাই পুনরায় তার শ্বশুর বাড়িতে এসেছেন, অর্থাৎ তপনের মাসি নিজের বাড়িতে এসেছে। এবং আসার পর তপনের মেসো যেহেতু কলেজে পড়ান, কলেজের টিচার, কলেজের প্রফেসর বা অধ্যাপক, তিনি শ্বশুর বাড়িতেও কয়েকদিন রয়ে গেছেন যে কলেজ ছুটি, ঠিক আছে আমি শ্বশুর বাড়িতে কয়েকটা দিন থাকি। তাই অহরহই, মানে দিনরাত সবসময় জলজান্ত একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের। মানে যেহেতু তপনও ওর মামা বাড়িতে রয়েছে কদিন, আর মেশোও সেখানে কয়েকদিন রয়েছে, তাই সবসময় দিনরাত একজন জলজ্যান্ত লেখককে তপন দেখতে পাচ্ছে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তপন এতদিন ভাবতো যে লেখকরা বুঝি আকাশ থেকে পড়া কোনো এলিয়েন্ট বা কোনো কিছু একটা, মানে অন্য রকম প্রাণী। কিন্তু যখন মেশোকে দেখলো তখন তপন বুঝলো আরে এ তো একদম আমাদের মতনই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এবার তপনের মনে হলো আরে আমার মেশো সাধারণ মানুষ, আমার মতন মানুষ, তিনি যদি গল্প লিখতে পারে তাহলে আমারও লেখক হতে বাধা কি? এইটুকু তোমরা মনে রাখো 1 নাম্বার পার্ট।
এবার আমি একটা কৌশলে, একটা কায়দা করে তোমাদের গল্পটা পড়াবো, যাতে গল্পটা তোমাদের কাছে আরও সহজ, আরও জলের মতো হয়ে যায়। আমরা এবার এই পাতা আর পড়বো না, আমরা চলে যাব পরের পাতাতে। এই যে অংশটা বাদ যাচ্ছে এটাও আমরা পড়বো। পরের পাতায় চলে এসো এই জায়গাতে। তাহলে লাস্ট আমরা কোন জায়গায় পর্যন্ত পড়েছি? তপনেরই বা লেখক হতে বাধা কি। এবার পরের অংশ। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন তো বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। তপন ভাবছে ছোটোবেলা থেকে আমি কত গল্প শুনেছি, মানে আমায় মা বা অন্যান্য আত্মীয়রা কত গল্প শুনিয়েছে, আর এখন তো পাঠ্য বইয়ে থাকার জন্য গাদা গাদা গল্প পড়ছি, কাজেই গল্প জিনিসটা কি তা তো জানতে আমার আর বাকি নেই। শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। মানে তপন এটা জানতোই না আগে যে গল্প এত সহজ যে মানুষ লিখতে পারে। এখন মেশোকে দেখে বুঝতে পারলো আরে একটা সাধারণ মানুষ, আমাদের মতন একজন মানুষ, জলজ্যান্ত একটা মানুষ, সে যদি গল্প লিখতে পারে আমিও পারবো। সে আর কি কনফিডেন্স পেল, মেশোকে দেখে উৎসাহিত হলো, তপনেরও ইচ্ছে হলো আমিও লেখক হব। তবে আর পায় কে তপনকে? তপনকে আর কে পায়? তপন ভাবছে ঠিক আছে আমিও গল্প লিখব। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, নিথর মানে একদম নিস্তেজ, নড়াচড়া নেই এমন সময়, মানে আর কি সবাই ঘুমোচ্ছে, তখন তপন আসতো একটি খাতা, ব্রাকেটে খাতার পরিচয়টা দেওয়া, এখান থেকে প্রশ্ন দিতে পারে। হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি। তপনের মা বিয়ে বাড়িতে কি না আনিয়ে ছাড়েননি, বা তপন কোন খাতায় গল্প লিখেছিল, এখন সে গল্প লিখবে, সে কি করলো? তার হোম টাস্কের খাতা আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা আসনে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। একা আসন মানে এক আসনে বসে, তার মানে যেভাবে বসেছে একটুও পা নড়ালো না বা একটু মোড়ামুড়ি করলো না, একদম যে কায়দায় বসেছে একভাবে বসে একটা গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো, তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো, অর্থাৎ স্বরচিত গল্প পাঠের অনুভূতি, সে নিজের লেখা স্বরচিত গল্প পড়ে একদম অভিভূত, মুগ্ধ, রোমাঞ্চিত, সে এতটাই রোমাঞ্চিত হয়ে উঠলো যে তার গায়ে কাঁটা দিচ্ছে। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, মানে হেভি তপন উত্তেজিত, মানে ভীষণ উত্তেজনা অনুভব করছে, আর দুড়িয়ে মানে হুড়মুড় করে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। দৌড়ে এসে তখন ছোটো মাসিকে বলে, ছোটো মাসি আমি একটা গল্প লিখেছি। ছোটো মাসিও চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের, মানে 8 বছরের বড় হলেও সমবয়সী, মানে ছোটো মাসি তপনের থেকে 8 বছরের বড়, তবু ওরা দুজন সমবয়সীর মতো বন্ধু। মানে অনেকে দেখবে যে অনেকের মামার সঙ্গে, অনেকের মাসির সঙ্গে, অনেকের কাকার সঙ্গে একদম বন্ধুত্ব থাকে, একদম ফ্রেন্ডের মতো মেশে, তপনও সেই রকম। কাজেই মামার বাড়িতে এলে সব কিছু ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। মামার বাড়িতে এলে, এতদিন তপনের খেলার সাথী ছিল ছোটো মাসি, তাই সবার আগে তপন এই ভয়ানক আনন্দের খবরটা তার ছোটো মাসিকে দেয় যে আমি একটা গল্প লিখেছি। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে, মানে একটু মোড়ল মোড়ল ভাব, একটুখানি দাদা দাদা ভাব, একটু নেতা নেতা ভাব হয়েছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানোর সুরে, পিঠ চাপড়ানোর সুরে মানে হচ্ছে পিঠ আমরা কখন চাপড়াই, কখন কাউকে সাবাসি দেওয়ার সময় পিঠে হাত দিয়ে একটু আস্তে আস্তে চড় মেরে বলি দারুণ 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 লিখেছ, তো সেই রকম সাবাসির সুরে, প্রশংসার সুরে বলো, উমা এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো, মানে বলছে বাহ ভালোই লিখেছিস, তা কোনো জায়গা থেকে গল্পটা কি টুকেছিস নাকি? ছোটো মাসি ভালো হবে না বলছি। এবার ওর মাসি বলছে, আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি বই তো নয়, মানে আমি তোর কাছে শুধু জানতে চেয়েছি, আমি কি বলেছি নাকি যে তুই টুকলি করে লিখেছিস, আমি জিজ্ঞেস করেছি শুধু। রোশ দাঁড়া তোর ছোটো মেশোকে দেখাই, ঠিক আছে দাঁড়া তোর ছোটো মেশোকে দেখাই। এই পর্যন্ত আমরা দ্বিতীয় পার্ট ধরব, ঠিক আছে? এইবার ওই আগের পৃষ্ঠাতে যেটুকু পড়িনি ওইটা পড়লে
দেখবে গল্পটা পুরো মিলে যাচ্ছে। চলে আসি আগের পৃষ্ঠাতে। এই যে আমরা এই পর্যন্ত পড়েছিলাম তপনেরই বা লেখক হতে বাধা কি, আর লাস্ট ওখানে কি পড়ে এলাম, তপনের মাসি লেখাটা পড়ে কোনো জায়গা থেকে টুকলি করেছে কিনা জানতে চাইলো, প্রশংসা করলো, বললো দাঁড়া আমি আর কি বুঝবো, আমার স্বামী একজন বড় লেখক, তাহলে তাকে দেখাই তিনি গল্পটা কি বলেন একটু দেখি। মেসোমশাই কলেজের প্রফেসর, এটা দিতে পারে। তপনের মেসোর পেশা কি, উনি লেখক, শখে লেখেন, কিন্তু উনি ইনকাম করেন আর কি, তার মূল জীবিকা পেশা হলো প্রফেসরি, কলেজ অধ্যাপক। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। লোকটা ভারী আলসে, দুপুরবেলায় ঘুমোচ্ছিলেন, দিবাকালীন নিদ্রা, দিনের বেলায় ঘুমোনো। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, ছোটো মাসি সেই দিকে এগিয়ে যায়, ধাবিত হয়। তপন অবশ্য, এটা অনেকে পড়ে না এটা নয়, তপন অবশ্য না করে প্রবল আপত্তি তুলেছেন, না মাসি যেও না, এরকম। কিন্তু কে শোনে তার কথা, এখানে তোমায় দিতে পারে কে কার কথা শোনেনি। তপনের কথা তার মাসি শোনেনি। ততক্ষণে তো গল্প ছোটো মেশোর হাতেই চলে গেছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ করলেও হয়, মানে তপন মুখে বলছে না না মাসি দেখিও না, কিন্তু মনে মনে খুব আনন্দিত হচ্ছে। কেন, সেটা এবার আমরা পড়ব। তার আগে একটা মজার কথা বলি, দেখবে এটা ছোটোবেলায় আমারও হতো। বাড়িতে কোনো আত্মীয় এলে, যখন ছোটো ছিলাম, যাওয়ার আগে হাতে 10 টাকা বা 50 টাকা বা 100 টাকা দিয়ে যেত, আমি এরকম বলতাম না না নেবো না, কিন্তু মনে মনে খুব আনন্দ হতো। তো এই রকম ব্যাপার, এটা তোমাদেরও হয় কিনা কমেন্টে লিখে জানিও কেমন। আরেকটা জিনিস কমেন্টে লেখো তো দেখি আমি ঠিকমতো পড়াতে পারছি কিনা বা তোমরা শুনছো কিনা। তপনের মেশোর পেশা কি। আর বন্ধু শোনো, তুমি আমার বন্ধু, আমরা বন্ধুর মতো পড়বো, তো আমাকে কমেন্টে লিখবে, সে তুমি আমার ভাই বোন বা যেই হও না কেন, আমরা বন্ধুর মতো মিশবো, বন্ধুর মতো পড়বো এই বছরটা। তুমি আমাকে কমেন্টে লেখো তো যে তপনের মেসোমশাইয়ের পেশা কী ছিল, অর্থাৎ তিনি কি কাজ করে উপার্জন করতেন। তোমার নামটাও লিখো, আর কোথা থেকে দেখছো, তোমার এলাকার নাম বা জেলার নাম, তাহলে আমি বুঝতে পারবো তুমি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো। তখন মুখে করলেও খুব আর কি মনে মনে পুলকিত হচ্ছে। পুলকিত হওয়া মানে আনন্দিত হওয়া, তখন যতই মুখে করছে কিন্তু মনে মনে পুলকিত হচ্ছে, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। এবার তপনের মনের মধ্যে একটা দারুণ উক্তি জেগে উঠল, রত্নের মূল্য জহুরির কাছে। অনেকেই এটা ভুল পড়ো বা অনেকে ভুল এটা বোঝান, যেটা তপন বলেছে, এটা কিন্তু তপন বলেনি। তপনের মনে একটা প্রবাদ বাক্য জেগে উঠল। আমি তোমায় একটা বিষয় বলি, ধরো তোমার সামনে একজন বলছে, ধরো তুমি জানো এ ভালো সাইকেল চালাতে পারে না বা বাইক চালাতে পারে না, পড়ে গেছে। সে এসে বলছে এই আজকে না এই বাইকটা কেমন স্টার্ট নিচ্ছিল না, তাই পড়ে গেছে। তুমি মনে মনে বলে নাচতে না জানলে উঠোন বাঁকা, মানে তোমার মনে এই প্রবাদ বাক্যটা জেগে উঠল। এখানেও সেই রকম তপন এটা মুখে বলছে না, রত্নের মূল্য জহুরির কাছে, এটা তপনের মাথায় এই প্রবাদ বাক্যটা আসলো। তার মানে কি, যারা জহুরি কারা, যারা জহরত চেনে কারা, মানে স্বর্ণকারেরা, যারা হিরে জহরত চেনেন। আমি যদি তোমায় একটা গোমেদ পাথর দিই বা একটা নীলা পাথর দিই, তুমি ভাবে কি একটা কাচের টুকরো বা একটা কোনো অর্ডিনারি পাথর, কিন্তু যিনি জহুরি তিনি দেখেই বুঝে যাবেন এটা আসল পাথর নাকি নকল পাথর। তো তার কাছেই রত্নের মূল্য। অর্থাৎ এই যে প্রবাদ বাক্য, এর মানেটা হলো যারা প্রকৃত গুণী মানুষ তারা গুণীর কদর বোঝে বা তারা গুণের কদর বা মূল্য বোঝে। যে স্বর্ণকার বা যে জহুরি সেই তো বুঝবে কোন পাথরটা আসল নাকি কোন পাথরটা নকল। তো এখানে তপনের মনে এই প্রবাদটা কেন জাগলো, তপন মনে মনে ভাবছে আমার লেখা গল্প এটা হলো রত্ন, এটা কতটা ভালো কতটা খাঁটি সেটা মেশোর জহুরি দৃষ্টি, যিনি কিনা একজন খ্যাতনামা লেখক, তিনিই বুঝতে পারবেন। অর্থাৎ এখানে রত্ন হলো তপনের লেখা গল্প, জহুরি হলো তপনের মেসোমশাই। তপনের মনে হচ্ছে জহুরি যেমন জহরত চিনে নিতে পারেন, আমার মেসোমশাই আমার লেখার গুণগত মানটা তিনি বুঝে নিতে পারবেন, তাই তপন মনে মনে পুলকিত। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে। বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন। এখানে লেখিকা কৌশলে জানিয়ে দিচ্ছে তপনের লেখাটা না অতটা ভালো হয়েছিল না। মেসোমশাই নতুন বিয়ে করেছেন,
সেই শ্বশুরবাড়ির আর কি একটা বাচ্চা ছেলে, তাকে খুশি করে তিনি শ্বশুরবাড়িতে নিজের আর কি একটুখানি দাম, একটু গুরুত্ব বোঝাতে চাইছিলেন। এটাই হচ্ছে বিষয়, যেটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। তাই বলছে যে হয়তো নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন মেসোমশাই, তপন তোমার গল্প গল্প তো দিব্যি হয়েছে, মানে হেভি হয়েছে, একটু কারেকশান করে করে দিলেই ছাপতে দেওয়া চলে, মানে একটুখানি সংশোধন করলে, একটু কারেকশান করে দিলেই ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। তপন মেশোর এই কথা যে আমি ফার্স্ট টাইমে একটা গল্প লিখলাম, মেশো একবারে বলছে এটা ছাপিয়ে দেওয়া যায়, তপন বলছে তো মেশো ইয়ার্কি করছে। কিন্তু যখন দেখলো মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গেল। করুণা মানে দয়া, কৃপা, মানে মেশোর মুখ দেখে বোঝা যাচ্ছে উনি জোকস বলছেন না, একদম তার মুখে করুণা দয়া রয়েছে, মানে একদম তিনি সিরিয়াস মোডে খুব সুন্দরভাবে বলছেন। তখন তপন একদম আহ্লাদের চোটে কাঁদো কাঁদো হয়ে গেল। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, ইম্পর্টেন্ট লাইন। মাসি বলছে ঠিক আছে, তাহলে অত আর কোনো কথা নেই, তুমি তপনের গল্পটা ছাপিয়ে দিও, মেশো হিসেবে তোমার এটা একটা কর্তব্য। তপনের মাসি বলল। মেশো তেমনি করুণার মূর্তিতে বললেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এই জায়গাতে দেখো সন্ধ্যা তারা নামটা ইনভার্টেড কমায়ে দেওয়া, আর তারপরে লেখা সম্পাদক না করতে পারবেন না। বুঝিয়ে বলি, সন্ধ্যা তারা একটা পত্রিকা বা ম্যাগাজিনের নাম। যেমন দেখবে শুকতারা, আনন্দমেলা, নবকল্লোল, দেশ, এই রকম নানা ম্যাগাজিন পাওয়া যায়। যারা খবরের কাগজ দেন ওনারা দেখবে এরকম পাতলা পাতলা বইয়ের মতন বিক্রি করেন, ওইগুলোকে বলে ম্যাগাজিন বা পত্রিকা। ওখানে বিভিন্ন লোকের গল্প কবিতা ছাপা হয়। আর ওই ম্যাগাজিন বা পত্রিকার যিনি আর কি হেড হন, যিনি ঠিক করেন যে কার গল্প থাকবে, কারটা বাদ যাবে, কেমনভাবে বই সাজানো হবে, তাকে বলা হয় পত্রিকার সম্পাদক। আর ওই ম্যাগাজিন কিনতে গেলে তোমাকে বলতে হবে সংখ্যাটা দিন, মানে আমরা দোকানে গিয়ে বলি না বইটা দিন, এটা ওখানে বলা যায় না। পত্রিকার ক্ষেত্রে বলতে হয় মানে কোন মাসের পত্রিকা। এই পত্রিকাগুলো মাসে মাসে বা 15 দিন অন্তর বা সপ্তাহে সপ্তাহে বের হয়। এজন্য দোকানে গিয়ে বলতে হয় আচ্ছা আমাকে ডিসেম্বর সংখ্যার ওই ম্যাগাজিনটা দিন। তো যেমন আমি ধরো কিশোর ভারতী এই ম্যাগাজিনটা কিনি, সুখী গৃহকোণ এই ম্যাগাজিনটাও কিনি। আমি দোকানে গিয়ে বলি দাদা ফেব্রুয়ারি সংখ্যার সুখী গৃহকোণ আছে, ওনারা দিয়ে দেন। তো উনি বলছেন আমি যদি গিয়ে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলি, উনি না বলতে পারবেন না। আমি যদি বলি এটা ছাপান, উনি না বলতে পারবেন না। দেখো এই কথার মধ্যে দিয়ে তপনের মেশোর যে ঔদ্ধত্য, যে দম্ভ, যে আমি বললে না করতে পারবে না, সেটা প্রকাশিত হচ্ছে। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। ওর মেশো বললো ঠিক আছে তপন, আমি তোমার গল্প ছাপিয়ে দেব। পরের পৃষ্ঠা। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা? মেশো তপনের গল্পের প্রশংসা করেছেন আর গল্পটা পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আর সবাই তপনের গল্প শুনে হাসে, সবাই বলে তপন আর কী গল্প লিখেছে। কিন্তু মেশো বলে না, আমি বলছি তপনের হাত আছে। হাত মানে হচ্ছে লেখার দক্ষতা, ভাষার প্রতি দখল আছে। আমি বলি না ওর রান্নায় হাত আছে, তার মানে রান্নার মধ্যে কি একটা হাত ডোবানো আছে তা না, রান্নার প্রতি দক্ষতা আছে। এখানে হাত আছে মানে ভাষার প্রতি দখল বা দক্ষতা আছে। চোখও আছে, চোখ মানে বিষয় নির্বাচন করা, যে কোন বিষয়কে নিয়ে আমি গল্প লিখবো, ভূতের গল্প লিখবো না প্রেমের গল্প লিখবো নাকি রহস্য গল্প লিখবো, এই যে বিষয় নির্বাচনের দৃষ্টিভঙ্গি সেটাও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। মানে ওর বয়সী ছেলেমেয়েদের গল্প লিখতে দিলে তারা গল্পের মাল মশলা মানে গল্পের বিষয় হিসেবে এই সব লেখে, যে খুন জখম অ্যাক্সিডেন্ট এইসব রাজা রানীর গল্প এইসব লেখে। তপন যে সেদিকে যায়নি, তপন ওইসব বিষয় নিয়ে লেখেনি। তপন শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে লিখেছে। তপন স্কুলে ভর্তি হওয়ার দিনের ওর অভিজ্ঞতা কেমন, অনুভূতি কেমন, মানে কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে গল্প লিখেছে। এটা খুব ভালো, ওর হবে, মানে মেসোমশাই বলছেন এটা খুব ভালো, ওর দ্বারা লেখালেখি হবে। তপন
বিহল দৃষ্টিতে তাকায়। এটা বিহব্বল বলবে না, বিহল। বিহল মানে আত্মহারা, অভিভূত। যখন কেউ খুব খুশি হয়, খুব আনন্দিত হয়, এটা বোঝানো হয়, তখন বিহল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলো, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই পর্যন্ত 3। মানে এরপর ছুটি ফুরলো, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন, আর তপন কৃতজ্ঞ চিত্তে বসে আছে যে কবে আমার গল্প ছাপা হবে। এরপর দেখো এই অংশটা কিন্তু আমরা পড়েছিলাম। আমরা এবার নিচের দিকে নামবো। কোন পর্যন্ত পড়েছিলাম? ওই যে মাসি বলেছিল দাঁড়া তোর মেশোকে দেখাই, এবার তারপর থেকে পড়বো। তপন বসে বসে দিন গোলে। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় সেই গল্পের, এটা তোমরা অনেকে পড়ার সময় উচ্চারণ ভুল করো, বলো আট ষাট না, আটো সাটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি। মানে এই যে দেখো তোমাদের বইয়ে এক একটা অক্ষর, এই যে যে এক একটা কথা কত সুন্দর আটো শটো, কত সুন্দরভাবে পরপর ছাপানো, এইটাকে বলা হচ্ছে যে ছাপার আটো সাটো অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে চলে এসেও। মামার বাড়ি থেকে চলে এসে তখন হাঁ করে আছে, কবে 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 আমার গল্পটা ছাপা হবে আটো সাটো ছাপার অক্ষরে। পরের পেজ। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। বাড়িতে সবাই তপনকে ব্যঙ্গ করে বলছে, এ কবি এসছে, সাহিত্যিক এসছে, কথাশিল্পী এসছে। আর উঠতে বসতেই ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। ওই যে মেশো বলেছিল না খুব ভালো, ওর হবে। বাড়ির সবাই ব্যঙ্গ করে তপনকে দেখলেই বলছে, হবে বাবা তোর হবে। তবু এই ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়নি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তপনকে যেন গল্প লেখার নেশায় পেয়েছে, আর এখন আমাকে প্রশ্ন করার নেশায় পেয়েছে। তোমরা আমাকে কমেন্ট করো যে তপনের গল্পটি মেসোমশাই কোন পত্রিকায় ছাপানোর আর কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে আমি কথা দিলাম এই পত্রিকায় আর সম্পাদককে বললে উনি না বলবেন না, সেটা কোন পত্রিকার, আমাকে কমেন্টে লেখো। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। মানে তপন একেবারে প্রথম ভেবেছে ও প্রথম গল্প আর ছাপা হবে না, মানে ওর মন থেকে আশা চলে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, মানে দুঃখী মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনা? ছোটো মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সংখ্যা। ওই যে আমি বলেছি আমরা ম্যাগাজিনকে একটা বলবো না, এক সংখ্যা বলবো। তো হাতে এক সংখ্যা ম্যাগাজিন নিয়ে তপনের মাসি মেশো তপনদের বাড়িতে বেড়াতে এলো। কেন? হেতু মানে কারণ। সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কারণ তপন আন্দাজ করছে। কি আন্দাজ করছে? এই যে পরের লাইনে পড়ি, তবে কি তাই? সত্যি কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ? কিন্তু তা কি করে হবে? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তপন মনে মনে ভাবছে, সত্যি কি আমার জীবনের সবচেয়ে সুখের দিন এলো? তা কি করে সম্ভব? আমার মতন একটা বাচ্চা ছেলের লেখা গল্প নামী পত্রিকায় ছাপা হবে, সেই পত্রিকা বাংলার হাজার হাজার ছেলেদের হাতে ঘুরবে, তারা সেটা পড়বে। এমন অলৌকিক ঘটনা, এমন অবিশ্বাস্য ঘটনা কোনোদিন হতে পারে? দেখো, মানে অলৌকিক কাকে বলে? যা লৌকিক নয়, যে ঘটনার কারণ খুঁজে পাওয়া যায় না। ধরো তুমি দেখলে একটা ভূত এসে একটা মানুষকে নিয়ে আকাশে উড়ে যাচ্ছে, এটা অলৌকিক ঘটনা। তো ওই রকম তপনের মনে হচ্ছে এইরকম অলৌকিক ঘটনা আমার মতন একটা কম বয়সী ছেলের গল্প পত্রিকায় ছাপা হবে, এইটা কি আদৌ হতে পারে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্র মানে দেখবে তোমাদের বাংলা বইয়ের প্রথম দিকের পৃষ্ঠাতে কোন গল্প কত পৃষ্ঠায় কাল লেখা, এটা লেখা আছে, ওইটাকে বলে সূচিপত্র। তো সূচিপত্রে নাম রয়েছে, কি নাম আছে? প্রথম দিন ব্র্যাকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সূচিপত্রে কী লেখা ছিল? তপনের লেখা গল্পের নাম প্রথম দিন, আর তপনের পুরো নাম তপন কুমার রায়। সারা বাড়িতে শোলগোল পড়ে যায়। কেন? তপনের লেখা গল্প ছাপা হওয়ার সংবাদে। দেখো কি লেখা হয়েছে, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বাহ রে, চমৎকার লিখেছে তো। দেখো বাড়ির সবাই তপনের গল্পটা প্রথমে দেখে প্রশংসা করছে, কিন্তু একটু পরেই
ছন্দপতন হবে, একটু পরেই ছবি পুরো বদলে যাবে, একটু পরেই চিত্রটা বদলে যাবে। কি হচ্ছে দেখি। মিশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু একটু কারেকশন করতে হচ্ছে, নেহাত কাঁচা তো। মানে দেখো, মেসোমশাই এই বাচ্চা ছেলের গল্প ছাপিয়ে, মেসোমশাই তপনের গল্পটি ছাপিয়ে শ্বশুরবাড়িতে নিজের গুরুত্ব জাহির করতে গেছিল, যে দেখো আমার কি ক্ষমতা, আমি একটা গল্প ছাপিয়ে দিয়েছি। কিন্তু যখন দেখছে সবাই তপনের প্রশংসা করছে গল্প ছাপা হয়েছে দেখে, কেউ মেশোর কোনো কথা বলছে না, মেশো তখন একটু মুচকি মুচকি হেসে বলছে, তপনের গল্পটা আমি কারেকশন করেছি বলে ছাপিয়েছে। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ল, আস্তে আস্তে এই কথাটাও ছড়িয়ে পড়ল, ওই কারেকশানের কথা। এই কারেকশানের কথা ছড়াতেই তপনদের বাড়ির ছবি পুরো বদলে গেল। তপনের বাবা বলছে, তাই নইলে ফট করে লিখলো আর ছাপা হয়ে গেল। দেখো তপনকে কতটা অপমান করছে। মেজো কাকু তপনকে ব্যঙ্গ করে বলছে, মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা খায়, আর মেশো খায় শুধু কফি। আত্মপ্রসাদের প্রসন্নতা মানে নিজে নিজে সন্তুষ্ট, নিজে প্রসন্ন। মানে আমি আমার বোনপো অর্থাৎ আমার দিদির ছেলের গল্প ছাপিয়ে দিয়েছি, আমি খুব খুশি, হ্যাপি। সে তপনদের বাড়ি বসে বসে চা ডিম ভাজা এসব খাচ্ছে, মেশো কফি খাচ্ছে। আজ আর অন্য কথা নয়, আজ শুধু তপনের গল্পের কথা আর মেশোর মহত্বের কথা। বাড়ির সবাই বলছে, উনি নিজে গিয়ে না দিলে সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো। দেখো সবাই তপনকে এবার তুচ্ছ তাচ্ছিল্য করছে, বলছে ও মেশো দিয়েছে বলে, না হলে তপনের গল্প ডাস্টবিনে ফেলে দিত, কোণে আঙুল দিয়েও ছুতো না। তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে, কারণ তপন তো চেয়েছিল নিজের লেখা গল্প ছাপিয়ে সকলের কাছে প্রশংসা পেতে, কিন্তু হলো উল্টো। সবাই তপনের তো প্রশংসা করছেই না, মেশোর প্রশংসা করছে, আর তপনের উল্টে নিন্দা করছে, ব্যঙ্গ করছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। মানে গল্প ছাপা হলে আমার গল্প ছাপা হয়েছে, আমার মধ্যে যে সৃষ্টি সুখের আহ্লাদ বা আনন্দ হওয়ার কথা, সেটা কিন্তু তপন খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমার পড়ানো যদি ভালো লাগে, আমিও কিন্তু একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোমাদের কমেন্ট, অর্থাৎ কেমন লাগছে আমার পড়ানো, আর একটা লাইক। অবশ্যই ভিডিওটাতে লাইক করো, আর দেখো লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে প্রেস করে আমাদের সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার পড়ানো সমস্ত ক্লাসগুলো তোমরা পরপর পেয়ে যাও। অনেকক্ষণ পর মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি। বাবা তোর পেটে পেটে এত। তপনের মা বলছে, উই বাবা, আমার ছেলের এত বিদ্যে, আমি তো জানতাম না, কি একটু পড় না শুনি গল্পটা। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলে, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। দেখবে অনেকে গান গাওয়ার আগে, কিছু পড়ার আগে এরকম করে নেয়, মানে গলা পরিষ্কার করে নিচ্ছে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? মানে তপন যে গল্পটা দেখছে দেখছে সব অন্য কিছু। এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। মানে তপন দেখছে প্রত্যেকটা লাইন সম্পূর্ণ আনকোরা, সম্পূর্ণ অচেনা, নতুন। এর মধ্যে তপন কোথা? মানে তপনের লেখা গল্পের একটা লাইনও নেই। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছে। মেশো বলেছিল গল্পটাকে একটু কারেকশান করে আমি ছাপিয়ে দেব, কিন্তু মেশো পুরো গল্পটা বদলে দিয়েছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে। মেশোমশাই বাড়িতে নিজের কৃতিত্ব জাহির করার জন্য তপনের নামে নিজের লেখা গল্প ছাপিয়ে বাড়ির সকলের কাছে দেখাচ্ছে যে উনি কত মহান, উনি তপনের গল্প ছাপিয়ে দিয়েছেন। তপন আর পড়তে পারে না, মানে তপনের ভীষণ দুঃখ হয়, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, মানে তপন পড়ছে না, ওর মা ধমক দিচ্ছে, বকছে, কী রে তোর দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী হয়ে যাওয়া মানে কি, এটা একটা প্রবাদ বাক্য। পায়া ভারী অর্থাৎ যে তোর দেখি অনেকটা গুমোর অহংকার বেড়ে গেল, যখন ওই যে আমরা বলি না তোর দেখি অনেক দাম দাম বেড়েছে, কারো অহংকার হলে আমরা বলি। তো তপন পড়ছে না, ওর মা বলছে, কি তোর কি অনেক অহংকার হলো নাকি, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল। বাক্য হরে গেল মানে মুখ থেকে বাক্য চলে গেল, কথা চলে গেল, যে কি পড় পড়। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, কারণ সে তো এসব কিছুই লেখেনি।
তবু ধন্যি ধন্যি পড়ে যায়, মানে বাড়ির সবাই ধন্য ধন্য করছে, বাবা বা বাবা। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। কিছুক্ষণ অন্তর অন্তর সবাই বলছে, আরে বাবা, তপনের মেশোর এই গল্পটা ছাপিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে, ছাত মানে ছাদ, ছাদ ত লিখলেও হয় দ লিখলেও হয়, ছাতে উঠে শার্টের তলা তুলে চোখ মুছে। তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্প মানে প্রতিজ্ঞা। এই দুঃখের মুহূর্তে তপন একদম গভীরভাবে একটা প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা? যদি কখনো লেখা ছাপতে দেয় তো নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় না হোক। দেখো, দুঃখের আগুনে পুড়ে তপন সত্যিকারের জ্ঞান লাভ করলো। সে বুঝতে পারলো যে অন্যের মানে ময়ূর মানে কাক হয়ে অন্যের পালক গায়ে লাগিয়ে ময়ূর হওয়ার মধ্যে আনন্দ নেই। সে বুঝতে পারলো অন্যের উপর ডিপেন্ড হলে, অন্যের উপর ভরসা করলে বিপদে পড়তে হয়। তাই সে বলল, আমি এখন থেকে আত্মনির্ভরশীল হব, সেলফ ডিপেন্ডেন্ট হব। আমার নিজের লেখা গল্প আমি নিজে পত্রিকার অফিসে জমা দেব, কারো সুপারিশ লাগবে না, যদি ছাপা হয় হবে, না হয় না হবে। তপনকে যেন শুনতে না হয় অমুক তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। মানে নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া, অর্থাৎ অন্যের করুণার পাত্র হয়ে নিজের নাম দিয়ে একটা গল্প ছাপানো, এর থেকে দুঃখের, অপমানের আর কিচ্ছু নেই। বন্ধুরা, এবার মন থেকে বলবে গল্পটা কেমন লাগলো। একদম বুঝতে পেরেছো? আমি এভাবেই কিন্তু 9-এরও ক্লাস করাচ্ছি এই ইউটিউব চ্যানেলে। তোমার যে ভাই বোনেরা 9-এ পড়ছে তাদেরও জানিয়ে দিও, আমাদের সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে 9ম শ্রেণীরও ক্লাস হচ্ছে। এইবার তোমাকে একটা বিষয় বলি, জ্ঞানচক্ষু কেন নামটা হলো। আমরা একদম গল্পটা যখন শুরু করলাম, একটা লাইন ছিল না, মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, অর্থাৎ তপনের ভুল ধারণা ভেঙে গেল, লেখকরাও সাধারণ মানুষ হয় এটা বুঝতে পারলো, তার জ্ঞানচক্ষু খুললো। কিন্তু এটাই গল্পের নামকরণ নয়। তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খুললো তো গল্পের শেষে। কেন? তপন এতকাল মনে করেছে যে পত্রিকায় নিজের নামে গল্প ছাপা হওয়াটা আনন্দের। সে তার মেশোকে বিশ্বাস করে পরনির্ভরশীল হয়ে গল্প ছাপাতে চেয়েছে, কিন্তু তার অভিজ্ঞতাটা খুব করুণ হয়েছে। সে দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়েছে। এই দুঃখের আগুনে জ্বলে পুড়েই তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খুলেছে। সে বুঝতে পেরেছে যে আমাদের পরনির্ভরশীল নয়, অন্যের উপর নির্ভর করে থাকা চলবে না, আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। আর তার জ্ঞানচক্ষু খুলেছে বলেই সে কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিজ্ঞাটা করতে পেরেছে যে আমার গল্প ছাপা হলে হবে, না হলে না হবে, আমার দুঃখ নেই। কিন্তু নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার মতো অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি আমি আর কোনোদিনও হব না। তাহলে গল্পটা আজকে কেমন লাগলো, তোমার মতামত অনুভূতি আমাকে কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।